হ্যালো বন্ধুরা, আজকে আবার মেনসুরেশনের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজকের টপিক গোলক স্ফিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং ফর্মুলা বেসড পরিমিতিটা জানোই তোমরা। যদি একটু কনসেপ্টটা বোঝা যায়, ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ করতে হয় না, আর খুব সহজেই এটাতে ফুল মার্কস পাওয়া যায়। তাহলে চলে এসো, কনসেপ্ট টাইম, দেন ফর্মুলা, তারপর আমরা কিছু ওয়ার্কআউট এক্সাম্পল করব। আর ডেফিনেটলি তোমাদের জন্য তো কিছু প্রবলেম থাকবেই। তাহলে শুরু করা যাক একটা স্ফিয়ার দিয়ে। দেখো, সার্কেল তো তোমরা সবাই দেখেছো। তো এটার একটা ত্রিমাত্রিক রূপ হচ্ছে স্ফিয়ার বা গোলক। বল, একটা বল, খেলার বল যেটা তোমরা দেখো, সেটা কিন্তু একটা স্ফিয়ার, তাই তো? তো স্ফিয়ারের জন্য আমাদের কিছু প্রপার্টি আমরা দেখবো। যেমন ধরা যাক, একটা স্ফিয়ারের জন্য এখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা স্ফিয়ার, তার রেডিয়াস বা ব্যাসার্ধ আর, এটার ব্যাসার্ধ আর, তাহলে এটার ব্যাস আর। তাহলে এই যে এটা যদি একটা সলিড, এটা যদি একটা সলিড ধরা যাক, একটা কোনো ধাতু দিয়ে তৈরি লোহার একটা বল হলো, তাহলে এর মধ্যে কতটা লোহা আছে, এই প্রশ্নটা যদি করা হয়। বা যদি এটা পুরো ফাঁপা হয়, তাহলে এর মধ্যে কতটা হাওয়া আছে। তাহলে এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে এটার আয়তন কত, তাই তো? তাহলে দুটো জিনিস প্যারামিটার আমরা এখানে দেখবো। একটা হচ্ছে আয়তন। তাহলে একটা গোলকের ক্ষেত্রে এটা একটা কিন্তু গোলক, এটা বৃত্ত না, তাই জন্য এর আয়তন আছে। একটা ত্রিমাত্রিক 3D একটা শেপ, এর আয়তন কি হবে? 4/3 পাই আর 4/3 পাই আর কিউব, অর্থাৎ এটা আর এর, অর্থাৎ ব্যাসার্ধের কিউবিক রিলেশনে আছে, ঘন ঘন। একইভাবে এটার যদি এর যে সারফেস, এর যে সমগ্র তল, তার যে ক্ষেত্রফলটা যদি বার করি, তাহলে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা বার করি, এটা একটাই তল আছে, একটা সারফেস বাইরে, তাহলে এটার ইউনিট যদি আমরা বলি ঘন একক, তেমনি সমগ্র তলের যদি ক্ষেত্রফল আমরা বার করি, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? 4 পাই আর স্কোয়ার বর্গ। তাহলে এই দুটো ফর্মুলার মধ্যে যে জায়গাটা তোমাদের দেখতে হবে, এটা আর কিউব আছে, এখানে আর এর স্কোয়ারের হারে আছে, ঠিক আছে? এটা 4, কোএফিসিয়েন্টটা 4, এখানে হচ্ছে 4/3। তাহলে এই দুটো একটা যদি গোলক হয়, গোলকের ক্ষেত্রে আমরা তাদের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল দেখব। এইবার এই যে একটা গোলক, এটা যদি একটা নিরেট গোলক হয় এবং একদম মাঝামাঝি তল বরাবর যদি এটাকে কেটে দেওয়া হয়, তাহলে কি শেপ পাওয়া যায়? একটা অর্ধগোলক, তাই তো? তাহলে এবার অর্ধগোলকের ক্ষেত্রে দেখি, তাহলে সমগ্র গোলকে যা পেয়েছিলাম আমরা আয়তন, অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে? যদি এর ব্যাসার্ধ আর হয়, এখানে ব্যাসার্ধ দেখো আমরা আর করেছি, যেটার এই সারফেসটা পাওয়া গেছে, তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রে আয়তনটা খুব সোজা, এটা হাফ হয়ে যাবে কার? পুরো যা আয়তন তার হাফ হয়ে যাবে, অর্থাৎ 4/3 পাই আর কিউব যদি পুরো গোলকের আয়তন হয়, তাহলে অর্ধগোলকের আয়তন হবে কি? তাহলে এটা সরলীকরণ করলে আমরা পাবো 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা অর্ধেক করে দিয়েছি, এরকম একটা শেপ করেছি এবং ঘন, এটা একটা যে শেপটা সেটা হচ্ছে নিরেট অর্ধগোলক। আচ্ছা, এর বক্রতল, এখানে কটা তল আছে? যখন আমরা হাফ করে কেটে দিলাম, তখন একটা তো বক্রতল আছে, তার সাথে আরেকটা কিন্তু এখানে একটা বৃত্তস্থ তল, একটা ভূমিস্থ তলও আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা আগে বার করার চেষ্টা করি। দেখো, বক্রতলের ক্ষেত্রফল, পুরো যে ক্ষেত্রফল তার হাফ, মানে হাফ অফ 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক, বা 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার তাহলে সমগ্র তলের যদি ক্ষেত্রফল বার করো, দেখো এখন এই যে অর্ধ নিরেট একটা আমরা গোলক পেয়েছি, নিরেট অর্ধগোলক, সলিড হেমিস্ফিয়ার, তাহলে সমগ্র তলে কিন্তু দুটো পার্ট মিশে আছে। একটা পার্ট কি আমরা বলতে পারি? এই 2 পাই আর স্কোয়ার, যেটা এখান থেকে পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল, প্লাস এর যে ভূমিটা, অর্থাৎ এই যে ভূমিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে ভূমিটা, এই যে এটা একটা কিন্তু সার্কেল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এটাও একটা তল, তাহলে এইটার যদি আমরা অ্যাড করে দিই পাই আর স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাব 3 পাই আর স্কোয়ার। তাহলে এই ফর্মুলাগুলো আগের ফর্মুলাটারই, কিন্তু নতুন করে কিছু ভাবতে হচ্ছে। যদি আমরা ছবিটা মনে রাখি, তো ছবির থেকেই আমরা ইজিলি এই ফর্মুলাগুলো পেয়ে যাবো। আচ্ছা, এবার আমরা দেখি একটা ফাঁপা গোলক, অর্থাৎ এমন একটা ফাঁপা গোলক যেটার একটা ভেতরে হলো আছে এবং এটা থিকনেস আছে, একটা পুরো ঘনত্ব আছে। তো এরকম যখন কোনো ফাঁপা গোলক আসবে, তখন আমাদের ক্ষেত্রে এর আয়তন বার করতে গেলে কিভাবে বার করা যায়? আয়তন মানে আমরা যদি এখানে বার করতে চাই, যে দেখো এটাকে একটুখানি এভাবে দেখে একটা কোনো মুখের ছবি মনে হচ্ছে, একটা পশমি চোখ মুখ, খুব ফানি একটা। এবার এখানে দেখো, এই যে আমরা কেটে দিলাম এটাকে, এবং এটা যে খুব ভালো করে দেখো, এর একটা অন্তর্ব্যাসার্ধ আছে যেটাকে আমরা বলছি আর একটা বাইরের ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা যদি এইটার ক্ষেত্রে এই ফাঁপা গোলকটার যে ধাতু দিয়ে তৈরি,
এই ধাতুর আয়তন বার করতে চাই, যে কতটা ধাতু দিয়ে এইটুকু বানানো হয়েছে, কারণ মাঝখানটা তো ফাঁকা আছে, এই সাদা জায়গাটা যেটা আছে এই জায়গাটা ফাঁপা, এইখানে দেখো দেখা যাচ্ছে একটা ফাঁপা জায়গা আছে, কিন্তু এটা যেহেতু একটা থিকনেস আছে, তো এটা কিছুটা মেটেরিয়াল লেগেছে এটা বানাতে, সেই আয়তনটা বার করতে গেলে আমরা কি করতে পারি, এই পুরো গোলকটার আয়তনের থেকে এই ভেতরের যে ছোট মতো ফাঁকা জায়গাটা রয়েছে, ফাঁপা জায়গাটা, তার আয়তনটা বাদ দিই, তাহলেই কিন্তু দেখো আমরা এক্ষেত্রে পুরো আয়তনটা, মানে যে ধাতুর আয়তনটা পেয়ে যাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমরা পুরো এই 4/3 πr কিউব, এটা কি পুরো যে গোলকটা তার আয়তন, তার থেকে যে ফাঁপা জায়গাটা রয়েছে ছোট মতো, এখানে আমরা যেটা দেখালাম এই যে জায়গাটা রয়েছে, সেটাকে যদি বাদ দিতে চাই, তাহলে ছোট 4/3 পাই যে স্মল রেডিয়াসের যে তার স্ফেরিক্যাল পার্টটা আছে তার আয়তনটা বাদ দিলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 4/3 πr কিউব মাইনাস স্মল আর কিউব, ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। তাহলে এখানে যদি কেউ জিজ্ঞেস করে এরকম একটা ফাঁপা গোলকে যার অন্তর ব্যাসার্ধ স্মল আর বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সেটা কতটা ধাতু দিয়ে তৈরি হয়েছে, খুব সোজা এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা বার করতে পারি। নতুন কোনো ফর্মুলা না, আমরা জানি ফর্মুলার একটা গোলকের ফর্মুলা 4/3 πr কিউব, সেটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এটা বার করবো। আচ্ছা, এখানে আরেকটা স্পেশাল কেস একটু আমরা দেখে রাখি, যে এরকম যদি দেওয়া হয় যে একটা অর্ধ গোলাকৃতি বাটি, যেমন এরকম দেখতে পাচ্ছ, যার একটা থিকনেস আছে, তাহলে এক্ষেত্রেও যদি আমরা ধরা যাক বহির যে ব্যাসার্ধ এটাকে ধরছি আর অন্তঃ ব্যাসার্ধ যেটা ইনসাইড, সেটাকে আমরা স্মল আর ধর, তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে ধাতুর পাতটার যে থিকনেস, প্রথম হচ্ছে ধাতুর এই যে থিকনেস r - r এত একক পুরু, তাহলে এটার থিকনেসটা কত, তাহলে প্রথমে আমরা একটু দেখলাম এই যে ধাতুর পাতটা থিকনেস কত, মানে কতটা মোটা, তাই না। 2 নম্বর, এর আয়তন যদি বার করতে হয়, যেটা কতটা ধাতু আছে, আয়তন মানে আর কিছুই না, ধাতুর পরিমাণ, এখানে কতটা ধাতু আছে, তাহলে এক্ষেত্রেও দেখো খুব যেভাবে আমরা বার করি, খুব সোজাভাবে আমরা এখানে বার করতে পারি যে এর একটা হাফ, তাহলে বাইরের যে আয়তনটা, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো, একটা হাফ 2/3 πr কিউব, এটা হচ্ছে বাইরের যে পুরোটা যদি ধরো অর্ধগোলাকৃতির বাইরের আউটার সারফেসটা তার আয়তন, আর তার থেকে ভেতরের যেটা আয়তন 2/3 πr কিউব, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, এর যে ধাতুর পরিমাণটা, এটা কতটা ধাতু রয়েছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপার, যদি এটার ক্ষেত্রফলটা বার করতে হয়, যেটা সারফেস এরিয়া আছে সেটার ক্ষেত্রফল যদি বার করতে হয়, দেখো ইন্টারেস্টিং হচ্ছে এটার ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের পুরো ইন্টারেস্টিং পার্ট আমাদের একটু বুঝতে হবে, যে ক্ষেত্রফলটা কিন্তু প্রথমে যখন তুমি এরকম একটা বাটি দেখছো, এর একটা আউটার সারফেস আছে তার ক্ষেত্রফল, আবার ইনসাইডে যে পার্টটা রয়েছে, অর্থাৎ ইনসাইডে যে পার্টটা রয়েছে তার ক্ষেত্রফল, অর্থাৎ এটার বাইরে এবং ভিতরে দুটো ক্ষেত্রফল অ্যাড করতে হবে, এবং তার সাথে এই হলুদ রঙের যে ব্যান্ডটা দেখা যাচ্ছে এই ক্ষেত্রফলটাও কিন্তু যোগ করতে হবে, কারণ এটার একটা থিকনেস রয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি কি পার্টের যোগফল হচ্ছে, একটা হচ্ছে আউটার সারফেস, এখন আউটার সারফেসের যে ক্ষেত্রফল সেটা কত হচ্ছে 2πr, ভেতরে যে পার্টটা রয়েছে তার ক্ষেত্রফল কত হচ্ছে 2πr। এইবার এর সাথে যে পার্টটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে এই রিং এর মতো দেখতে যে পার্টটা রয়েছে তার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেফিনেটলি একটা সার্কেলের রিং এর পার্টের মতো একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, মানে একটা এরকম পার্ট রয়েছে, এর ভেতরে আর একটা পার্ট রয়েছে, তো আমরা এই পার্টটার ক্ষেত্রফল বার করতে চাই, তাহলে এটা ডেফিনেটলি পাই রিং এর মতো, πr² পুরোটা মাইনাস ছোট যে পার্টটা πr², সেটা হবে। তাহলে তিনটে পার্টের, এটা হলো আউটার, এটা ইনসাইড এরিয়াটা, আর এটা হচ্ছে যে রিং এর মতো এরিয়াটা, ইয়েলো কালারের যে এরিয়াটা রয়েছে তার ক্ষেত্রফলটা আমরা কিন্তু এখানে অ্যাড করেছি। তাহলে এটাকে যদি আমরা একদম সরলীকরণ করি, তাহলে এখান থেকে কত আসছে, ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2πr² প্লাস 2πr² πr² মাইনাস πr²। এবার ইকুয়াল টার্ম গুলোকে যদি আমরা একসাথে নিতে পারি এখানে, তাহলে আমরা এখান থেকে দেখো কি পাচ্ছি, 3πR² প্লাস স্মল πr², অর্থাৎ পাই যদি কমন নিই 3r² প্লাস স্মল r², তাহলে এটা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল, কখন, যখন আমরা একটু অর্ধগোলাকার বাটির মতো সারফেস পাবো। এবার আমরা দেখে নিই এর উপর কি অঙ্ক আমাদের এখানে আসতে পারে। একটা প্রথম প্রবলেম, একটা অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার, তাহলে গোলকটি ড্যাশ নির্ণয় করো। তাহলে যদি আমরা ধরে নিই এক্ষেত্রে এটার
ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে প্রশ্নানুসারে বলে দিয়েছে আয়তন বার করতে হবে। এটা তো সোজা একটা অঙ্ক আমরা দিয়ে শুরু করেছি। 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 144 পাই। আমরা এক সেম করলাম, বা আর কিউব ইজ ইকুয়াল টু 144 ইন্টু 3/4। তাহলে এখানে যদি আমরা দেখি বা আর কিউব, তাহলে আর কিউবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কত ভ্যালু আসছে, দেখো 36 ইন্টু 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কত ভ্যালুয়েশনটা আমরা এখান থেকে বার করতে চাইছি, যে এটার কত ভ্যালুয়েশন আমাদের এক্ষেত্রে হচ্ছে, তাই তো? আর কিউবের মান কত? তাহলে এই পর্যন্ত আমাদের দেখো যে এখানে কি বলেছে, একটা অর্ধ গোলক। আচ্ছা, এখানে আমাদের একটা মিস হয়েছে, দেখো আমিও করতে ভুল করেছি। অর্ধগোলকের, অর্ধগোলক মানে এটা তো পূর্ণ গোলকের, তাহলে এখানে একটা অর্ধগোলক মানে কিন্তু এটা, তাহলে এক্ষেত্রে এখানে একটা ইন্টু 2 আসবে, এখানে একটা ইন্টু 2 আসবে। তাহলে আমাদের আর কিউব ইজ নাথিং বাট 6 কিউব। তাহলে এক্ষেত্রে সুতরাং আর কত? 6। সুতরাং ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের এটা পেয়ে গেলাম। এবার ব্যাস বেরিয়ে গেল। ফর্মুলা মাথায় রাখতে হবে, যেমন আমাদের কিন্তু এখানে একটু প্রবলেম গুলো ভালো করে পড়তে হবে। যেমন ধরো এখানে যেমন আমরা প্রবলেমটা শুরু করে দিয়েছিলাম গোলক ধরে, কিন্তু এটা অর্ধ গোলক দেওয়া আছে, তাহলে এটা হবে পুরো গোলকের আয়তনের হাফ। বা ফর্মুলা তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো 2/3 পাই আর কিউব। বাট এনিওয়ে, ফর্মুলা মনে রাখার কিছু নেই, আমরা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবো। নেক্সট প্রবলেমটা দেখি। দেখো নেক্সট প্রবলেমটা বলছে একটা গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বৃহত্তর গোলকটির মোট ক্ষেত্রফল ক্ষুদ্রতর গোলকটির আয়তনের সমান। আচ্ছা, আমরা প্রথমে একটা বড় গোলকের কথা বলা আছে, একটা ছোট গোলকের কথা বলা আছে। তাহলে এখানে আমরা প্রথমে এইভাবে শুরু করতে পারি অঙ্কটা। তাহলে একটা বড় গোলকের কথা বলা আছে, তাই তো, আরেকটা ছোট গোলকের কথা বলা আছে। তাহলে এখানে আমরা যদি এটা রেডিয়াস R1 ধরি, অর্থাৎ ব্যাসার্ধ, এবং এটার ব্যাসার্ধ এটা যদি R2 ধরি, তাহলে R1 আর R2 দুটো মান ধরলাম, এটা R1 এটা R2। তাহলে এক্ষেত্রে ব্যাস কত? 2R1। আর এটার ক্ষেত্রে ব্যাস কত? 2R2। এখানে বলে দিয়েছে যে গোলকের ব্যাস একটি অপরটির দ্বিগুণ। তাহলে এক্ষেত্রে দেখো এখানে একটা প্রশ্নানুসারে আমরা বলতে পারি এই দুটোর মধ্যে একটা মিল বলে, এখানে একটা কি বলেছে যে এটার ব্যাস 2R1 এটার দ্বিগুণ, বা এখান থেকে আমরা বলতে পারি R1 এর ভ্যালু 2R2। এটা আমরা পেলাম, এটা আমরা এক জায়গায় লিখলাম। এবার বলেছে বৃহত্তর গোলকটির মোট ক্ষেত্রফল। তাহলে এই যে বড় গোলকটা আছে তার ক্ষেত্রফল যদি আমরা বার করি, ক্ষেত্রফল কত হবে বলো? বৃহত্তর গোলকটির মোট ক্ষেত্রফল অর্থাৎ 4πr1² হবে। অপরদিকে ছোট গোলকটির ক্ষেত্রে ছোট গোলকটির আয়তন কত হবে? 4/3πr2কিউব। এবার আমরা কিন্তু ছোট এপাশে ছোট গোলকটাকে লিখছি, এপাশে বড় বড় গোলক, এপাশে ছোট গোলকটাকে লিখছি। তাহলে যদি এই দুটোর যে মান সেটা কিন্তু সমান বলছে, তাহলে এই যে দুটো ভ্যালু আমরা পেলাম, এখানে এটা আর এখানে এটা, এরা কোথাও সেম। তাহলে প্রশ্নানুসারে 4πr1² ইজ ইকাল টু 4/3 বা এখান থেকে যদি আমরা 4 পাই, তাহলে 3r1² ইজ ইকুয়াল টু R2। তাহলে এখানে আমরা এই পার্টটা পেয়ে গেলাম যে 3r1² ইজ ইকুয়াল টু R2 কিউব। এবার আমাদের দেখতে হবে যে আমাদের জানতে কি চেয়েছে, ছোটটার ব্যাসার্ধ জানতে চেয়েছে, তাই ছোট গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আমাদের R2 বার করতে হবে। এখন R2 আর R1 এর একটা রিলেশন রয়ে গেছে এখানটায়। তাহলে এখানটা আমরা R1 কে যদি R2 টার্মে লিখি 3 ইন্টু 2R2² ইজ ইকুয়াল টু R2 কিউব। এখানে 1 নম্বর থেকে আমরা এটাই পাচ্ছি, 1 নম্বর যে সমীকরণটা আমরা বার করে রেখেছি সেখান থেকে এটাই পাচ্ছি যে R1 এর মানেটা কত? 2R2। তাহলে আমরা সেটা বসিয়ে দিতে পারি, বা 3 ইন্টু 4 ইন্টু R2² ইজ ইকুয়াল টু R2 কিউব। তাহলে এক্ষেত্রে দেখো এখানে R2² আছে, এখানে একটা R2 কিউব আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি R2 এর মান হচ্ছে 3 ইন্টু 4 12। তাহলে এক্ষেত্রেও দেখো আমরা প্রবলেমটা কিভাবে ভাঙলাম। একটা বড় গোলক আর ছোট গোলকের যে সেটআপ, যে কোশ্চেনটা দিয়েছে সেখান থেকে আমরা স্টেপ 1টা বিল্ড করলাম, তারপরে এইটা একটা অনুসিদ্ধান্ত স্টেপ 2টা, তারপরে স্টেপ 3টা কি, এটা একটা ফর্মুলা ইউজ করছি। এই ফর্মুলাটা আমরা জানি যে পরিমিতিতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং এইখানে আমরা সিম্পলিফাই করছি, স্টেপ 4 এ গিয়ে সিম্পলিফাই করছি এবং এখানে ভ্যালুটা পুট করছি, কারণ আমরা আর এই ভ্যালুটা পুট করছি সবকিছুকে R2 তে নিয়ে যাচ্ছি, কারণ এখানে ছোট গোলকের ব্যাসার্ধ R2টা বার করতে বলেছে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম যে এটা হলো 12 একক।
ছোট গোলকটার ব্যাসার্ধ। তাহলে ইজিলি তোমরা এটাকে আরেকবার রিভিউ করে দেখো যদি তোমাদের একটু ডিফিকাল্ট মনে হয়। কিভাবে আমরা সলভ করলাম 4টে স্টেপে ভেঙে নিই। বাট অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে, কোথায় অর্ধগোলক বলছে, কোথাও ব্যাস বলছে, কোথাও ব্যাসার্ধ হয়তো বলছে, কোথাও হয়তো ফাঁপা গোলক বলছে। তাহলে এই শব্দ চয়নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায়, যেটা তুমি অঙ্কটা পুরো ঠিক করলে, প্রায় ঠিক করলে, কিন্তু পুরো ঠিক হলো না। কেন? হয়তো জানতে চেয়েছে ব্যাস, হয়তো বলেছে যে ব্যাসের অনুপাত বার করো, আমরা বার করে ফেললাম ব্যাসার্ধের অনুপাত। তাহলে পরের অঙ্কটা দেখি। এটা দেখি 21 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট গোলককে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত লিটার জল অপসারিত করবে। তাহলে এটা তো আমরা জানি ফিজিক্সের ল থেকে যে আয়তনের সমান জল অপসারণ করবে। তাহলে আয়তনটাকে আমাদের বার করতে হবে, যে আয়তনের সমান জল অপসারিত হবে। তাহলে এইটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আয়তনটা বার করি, আয়তনটা বার করার চেষ্টা করি। এখানে 4/3 পাই আর কিউব, তাই তো? এখানে আর ভ্যালুটা কত? এখানে কিন্তু ব্যাসের মানটা বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হবে 21/2 তার ঘনক। তাহলে এখানে আমাদের যদি বার করতে হয়, তাহলে আমরা পাই এর মান 22/7 ধরলাম এবং এটাকে আমরা সরল করছি। এখানে আমরা পাই ধরেছি 22/7, কিছু না দেওয়া থাকলে আমরা এটাই ধরে নেবো। এক্ষেত্রে যদি ক্যান্সেল আউট করি, তাহলে এখানে 21 ইন্টু 21 ইন্টু 11, 441 ইন্টু 11, ক্যালকুলেট করো 4851। তাহলে 4811, সুতরাং আয়তন 4851 ঘন ডেসিমিটার। আবার আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে প্রশ্নটা কিন্তু কি করেছে দেখতে হবে, যে কত লিটার জল অপসারণ করেছে, কত লিটার জল অপসারিত করেছে। তাহলে উত্তরটা সেইভাবে লিখতে হবে। সুতরাং তাহলে উত্তরটা 4851 লিটার জল অপসারিত হবে। তাহলে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোন ইউনিটে আমাদের কাছে আনসারটা চাইছে। এবং এটা কিন্তু খুব বোরিং একটা প্রবলেম, খালি ক্যালকুলেশন করতে হচ্ছে, ক্যালকুলেশন ইন্টেন্সিভ সেরকমও আসতে পারে, মাথা ঠান্ডা রেখে করতে হবে। সবকিছুতেই ট্রিক থাকবে তা না, এখানে শুধু ফর্মুলা ইউজ হয়েছে, আয়তনের ফর্মুলা ইউজ হয়েছে এবং একটা নিরেট গোলক বলে দিয়েছে, তাই 4/3 পাই আর কিউব হয়েছে। এই সিম্পলিফিকেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই প্রবলেমে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে, যেটা যে 1 ঘন ডেসিমিটারকে 1 লিটার ধরে আনসারটা লিটারে কনভার্ট করে আনসারটা দেওয়া। তো নেক্সট প্রবলেমে চলে যাই। আমরা চেষ্টা করছি কম সময় যত বেশি সময় প্রবলেম সলভ করা যায়। আচ্ছা, এখানে এই যে প্রবলেমটা আছে, যে 1 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলক নেওয়া আছে এবং তাদেরকে গলিয়ে, তাহলে এখানে কি বলা আছে, 1 সেন্টিমিটার একটা গোলক, 6 সেন্টিমিটার গোলক। এবার এই দুটো গোলককে গলিয়ে, একটা ফাঁপা গোলক তৈরি করা হলো, একটা ফাঁপা গোলক তৈরি করা হয়েছে এবং এই নতুন গোলকটার অন্তর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখি যে কি কি আমরা এখানে পাবো। তাহলে 1 সেন্টিমিটার যে গোলকটা আমাদের কাছে আছে তার আয়তন কত? এটা নিরেট গোলক ছিল, তাহলে এর আয়তন 4/3 পাই আর কিউব। আবার এটার আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটো আয়তন আমরা পেলাম। এবার এই দুটো আয়তনকে গলিয়ে, মানে এদের যোগফল নিয়ে আমরা দুটো নিরেট গোলক থেকে একটা ফাঁপা গোলক তৈরি করেছে। তাহলে এই দুটো যোগ করে যেহেতু ফাঁপা গোলক তৈরি হয়েছে, তাহলে যদি আমরা ফাঁপা গোলকের যে আয়তন অর্থাৎ ধাতুর পরিমাণ এদের সমষ্টির সমান হবে। তাহলে আমরা যদি বলি যে ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ ধরা যাক 8 সেন্টিমিটার, আর ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ বলেই দিয়েছে দেখো 9 সেন্টিমিটার। তাহলে এই ফাঁপা গোলকের আয়তন, ধাতুর আয়তন বলা ভালো, ধাতু মানে যেটাই ধাতু রয়েছে, সেটা হবে যে 4/3 পাই 9 কিউব মাইনাস আর কিউব ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা দেখলাম যে এই যে দুটোকে আমরা গলিয়েছি সেইটা দিয়েই তো এই জিনিসটা তৈরি হয়েছে। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব, এদের যোগফল, সেটা যে নতুন ফাঁপা গোলকটা তৈরি হয়েছে তার আয়তনের সমান। এবার এটা চলে আসলো ফর্মুলা। এবার আমরা এটাকে সলভ করি। 4/3 পাই কমন নিলাম, 1 প্লাস 216 ইকুয়াল টু 4/3 পাই 729 মাইনাস আর কিউব। তাহলে এক্ষেত্রে আমরা যদি ক্যান্সেল আউট করি, এক্ষেত্রে দেখো তাহলে আর কিউব এর মান, আর কিউব হচ্ছে 729 মাইনাস 217, তাহলে এক্ষেত্রে 215 512, অর্থাৎ আর এর মান 8।
তাহলে এটার স্টেপ গুলো আমরা দেখি। প্রথমে আমরা কি করলাম, এই প্রবলেমটার প্রথমে ম্যাথসটা বুঝি যে এখানে কনসেপ্টটা কি ছিল। এখানে কনসেপ্টটা ছিল, এটা হলো স্টেপ ওয়ান, দ্য কনসেপ্ট ইজ হিয়ার ইজ স্টেপ ওয়ান, যে দুটো নিরেট গোলককে আমরা গলালাম এবং গলানোর পরে আমরা একটা স্টেপ টু তে গিয়ে কি দেখলাম, যে এটা একটা পাপা নিরেট গোলক তৈরি হলো। তো তার ফর্মুলাটা এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। এখানে একটা ফর্মুলা, এটা এখানে ফর্মুলার টেস্ট হলো। প্রথমে কনসেপ্টের টেস্ট হলো, ফর্মুলা টেস্ট হলো, এবং তারপরে কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশন হচ্ছে স্টেপ থ্রিতে। ক্যালকুলেশনটা ঠিক করে আমাদের করে আর এর কিউবের মানটা বার করতে হবে। তাহলে এই প্রবলেমটাও তোমরা কিন্তু একটু চেষ্টা করো আরেকবার রিভিউ করে দেখার পুরো প্রবলেমটা আমরা যেভাবে করলাম। এবার তোমাদের টাইম, টেস্ট টাইম। এবার কিছু প্রবলেম দেওয়া থাকলো এখানে, এগুলো তোমরা ট্রাই করো সলভ করার, করে আনসার গুলো পোস্ট করো। আরো প্রবলেম আমরা নিয়ে আসবো গোলকের উপরে, এবং এটা আমরা নিজেরা একটা সেশনে আরো প্রবলেম মিক্সড ব্যাগ হিসাবে ডিফারেন্ট শেপ, হয়তো শঙ্কু, গোলক, ঘনক, যেগুলো যেগুলো আমরা পড়েছি, সিলিন্ডার বা চোঙ, এদের মিক্স করে বিভিন্ন প্রবলেম আসতে পারে, সেগুলো সলভ করব। বা পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে আগের বছরে, সেগুলো আরো সলভ করব। তো তোমাদের জন্য আমার একটাই রেকমেন্ডেশন থাকবে, যা পড়লাম আজকে একটু নোট বানাও, এর উপর আরো কয়েকটা প্রবলেম সলভ করো। ডেফিনেটলি যে কয়েকটা প্রবলেম দেওয়া আছে সেটাও সলভ করে নিচে জানাও, কেমন লাগছে সেটাও ভিডিওতে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর কি চাও, আর কোন টপিকের উপর ভিডিও হলে তোমাদের সুবিধা হয় সেটাও জানাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলতে থাকুক অঙ্কর প্রতি ভালোবাসা, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই, ভালো থেকো, অঙ্ক করো, মজা করো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।